বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, সাম্প্রতিক সময়ে একটা সার্কুলার আমরা দেখতে পাচ্ছি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। সেখানে বলা রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের বিবরণী দাখিল। তবে এর আগেও আরও কিছু তথ্য আমাদের আগে শেয়ার করার চেষ্টা করব। সেটা হলো আমাদের যে আয়কর আইন 2023, সেখানেও কিন্তু সুন্দরভাবে বলা রয়েছে গণকর্মকর্তা কর্মচারীদের জন্য আপনাদের আয়কর রিটার্ন বাধ্যতামূলক এবং সম্পদ ও দায়ের বিবরণী অবশ্যই বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। তাদের সরকারি কর্মকর্তা বা কর্মচারী এক পাতার আয়কর রিটার্ন দাখিল করতে পারবে না। এই বিষয়গুলো থাকার পরেও হয়তো অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী তার রিটার্নগুলো দাখিল করেনি। সেখানে A to Z যত সকল কর্মকর্তা কর্মচারী আছে, অর্থাৎ গণকর্মচারীদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের আপনার দুর্নীতি প্রতিরোধ ও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে গত 1/9/2024 তারিখে সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে এবং এই লক্ষ্যেই 2/9/2024 তারিখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নিমিত্তে প্রণয়নকৃত একটা ফরম্যাট দেওয়া হয়েছে ক এবং খ, যেখানে বলা রয়েছে যে সরকারের নিকট 30/6/2024 তারিখ পর্যন্ত অর্জিত সকল সম্পদের বিবরণী 30 নভেম্বর 2024 তারিখের মধ্যে দাখিল করতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, এই রিটার্নগুলো ক্যাডাররা মানে কোথায় জমা দিবে, বা প্রথম শ্রেণীর নন ক্যাডার কর্মকর্তা তারা কোথায় জমা দিবে, দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্মচারী কোথায় জমা দিবে, আপনার অন্যান্য যে নিচের গ্রেডের যে কর্মকর্তা যে আছে যারা, তারা কোথায় জমা দিবে, এরকম বিষয়গুলো অনেকেই কোশ্চেন করছেন। যাই হোক, আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা ডিটেলস ক্লিয়ার ধারণা পাবেন এবং আপনার সম্পদ বিবরণীতে কী কী তথ্য থাকবে তার A to Z শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত সুধী, ক্যাডার বা প্রথম শ্রেণীর নন ক্যাডার কর্মকর্তা যারা নবম গ্রেড বা তদূর্ধ্ব, তারা তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিবের নিকট তার সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করবে, অর্থাৎ 30 নভেম্বর 2024-এর মধ্যে। এখন আপনার নবম গ্রেড বা তদূর্ধ্ব, এরপরে আসি দশম বা অর্থাৎ দশম গ্রেড পর্যন্ত, যেটা দ্বিতীয় শ্রেণীর গেজেটেড বা নন গেজেটেড যে কর্মকর্তা দশম গ্রেড, নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট তার সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করবে। এরপরে আসি 11 থেকে আপনার 20 গ্রেড পর্যন্ত মন্ত্রণালয় বা বিভাগ এবং এর অধীনস্থ সরকারি অফিস বা প্রতিষ্ঠানের গ্রেড 11 হতে 20 পর্যন্ত কর্মচারীগণ তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করবে। তাহলে ক্যাডার বা প্রথম শ্রেণীর যে কর্মকর্তা আছে তারা জমা দিবে হলে প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিবের কাছে, আর দ্বিতীয় শ্রেণীর যেটা গেজেটেড বা নন গেজেটেড যারা হচ্ছেন দশম গ্রেড, তারা তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট দাখিল করবে এবং মন্ত্রণালয় অন্যান্য যে বিভাগগুলো তারা তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট সম্পদ বিবরণী দাখিল করবে। এখন সম্পদ বিবরণীতে কী কী তথ্য আছে তাহলে চলুন একটু দেখে নেওয়া যাক। এইটা হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ বিবরণী। এটা হলো 30/6/2024। কীভাবে পূরণ করবেন তার A to Z আমরা শেয়ার করছি। 1 নম্বরে রয়েছে আপনার নাম লিখবেন, 2 নম্বরে আপনার একটা পার্সোনাল আইডি থাকবে বা পার্সোনাল নম্বর থাকবে, সেটা লিখবেন। আপনার পদবি কি, ক্যাডার যদি হয়ে থাকে তাহলে কি ক্যাডার, বর্তমান কর্মস্থল কোথায়, চাকরিতে যোগদানের তারিখ কত ছিল, যোগদানকালে আপনার পদবি কি ছিল, স্থায়ী ঠিকানা, 9 হলো NID নম্বর, 10 জন্ম তারিখ, 11 হলো টিন নাম্বার, 12 হলো বেতন স্কেল কত, আপনার মূল বেতন এখন কত, মোবাইল ফোন নম্বর, ইমেল আইডি এবং বর্তমান ঠিকানা। এরপরে আসি পরিবারের সদস্যদের। এখানে স্বামী, স্ত্রী এবং সন্তান সন্ততিদের তথ্য ইনক্লুড করতে হবে। এখানে মা বাবার কোনো তথ্য ইনক্লুড করতে হবে না। অর্থাৎ যিনি সরকারি কর্মকর্তা, তার যদি পুরুষ হয় তাহলে তার ওয়াইফ সহ ছেলে মেয়ে, আর সরকারি কর্মকর্তা কর্মচারী যদি স্ত্রী হন তাহলে তার স্বামী সহ সন্তান সন্ততিদের তথ্য এবং সহায় সম্পত্তি আপনার ইনক্লুড করতে হবে। এখানে শুধুমাত্র দিতে হবে পরিবারের সদস্যদের স্বামী, স্ত্রী, সন্তানের বর্ণনা। তার মানে কি, আপনার যে স্ত্রীর, সেই স্ত্রীর নাম লিখবেন, আপনার স্ত্রীর NID নম্বর লিখবেন, জন্ম তারিখ, সম্পর্ক, পেশা এবং উনি যদি কর্মরত থাকে তাহলে পদবিটা কি এবং অফিসের ঠিকানা, এবং আপনার ছেলে এবং মেয়েদের নাম, NID নম্বর, জন্ম তারিখ
এবং সম্পর্কটা কি, বা আপনার পেশা এবং কর্মরত যদি হয়ে থাকে বা চাকরি যদি করে থাকেন, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার অফিসের ঠিকানাও দিতে হবে। এই তথ্যগুলো ইনক্লুড করতে হবে A to Z। এরপরে আসি, সরকারি কর্মচারী নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে যদি অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পত্তি থাকে সেগুলো উল্লেখ করতে হবে। এক নম্বরে হলো স্থাবর সম্পত্তি, সেখানে হলো আপনার জমির মধ্যে কৃষি জমি অথবা অকৃষি জমি যেটাই থাকুক না কেন, আপনাকে এখানে মনে রাখতে হবে যে এখানে আপনি উল্লেখ করবেন খতিয়ান নম্বর, দাগ নম্বর, হোল্ডিং নম্বর, মৌজা, থানা, জেলা, উপজেলা। আচ্ছা, কত শতাংশ জমি, এখন এই সম্পত্তিটা কিভাবে অর্জন করেছেন, এটা কি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, না ক্রয় করেছেন, না দান সূত্রে পেয়েছেন, না অন্যান্য, বা এর মালিকানা কিভাবে যৌথ কিনা, যার নামে অর্জিত তার নিজ অথবা স্বামী বা স্ত্রী বা সন্তান। মনে করেন আপনার জমি, তাহলে আপনি নিজ লিখবেন, আর যদি এই সম্পত্তিটা আপনার স্ত্রীর হয় তাহলে স্ত্রী লিখবেন, সন্তান হলে সন্তানের। অর্জনের তারিখ এবং অর্জন মূল্য, ও কত তারিখে অর্জন করেছেন এবং অর্জন মূল্য কত। ক্রয় হলে অর্থের উৎসটা কি, এই সম্পত্তিটা যদি আপনি ক্রয় করে থাকেন তাহলে উৎসটা কি, এবং মন্তব্য কলামে মন্তব্য। কৃষি এবং অকৃষি একই রকম। ইমারত অর্থাৎ আপনার যদি কোনো বিল্ডিং থাকে সেই বিল্ডিংয়ের একইভাবে তথ্যগুলো ফিল আপ করবেন। বসত বাড়ি হয়ে থাকলে আপনার এলাকায় যে বসত বাড়ি, সেই বসত বাড়ির A to Z যেভাবে বললাম, জেলা আপনার এই যে দাগ, মৌজা, হোল্ডিং নম্বর, খতিয়ান নম্বর, এরকম সব তথ্য A to Z ফিল আপ করবেন। বসত বাড়ির ক্ষেত্রেও একই রকম, ফ্ল্যাটের ক্ষেত্রেও একই রকম, খামার বা বাগান বাড়ি অথবা ব্যবসা প্রতিষ্ঠান যদি থাকে ঠিক একইভাবে পূরণ করবেন, এবং অন্যান্য। এরপরে আসি অস্থাবর যে সম্পত্তিগুলো, সেটা আপনি কিভাবে ফিল আপ করবেন। সম্পত্তির বর্ণনা দেওয়া আছে, এক নম্বরে হচ্ছে অলংকার দিই। এখন এই অলংকারটা যার নামে অর্জিত, মনে করেন আপনি আপনার ওয়াইফের নামে কিনেছেন, তাহলে এটা আপনার ওয়াইফ। আপনার ছেলে বা মেয়ের নামে কিনেছেন, তাহলে ছেলে বা মেয়ের জন্য বলবেন, সন্তান সন্ততিদের জন্য। সম্পদের বর্ণনা, এই অলংকারের মধ্যে কি রয়েছে, গোল্ড আছে, ডায়মন্ড আছে, বা অন্যান্য যে আইটেমগুলো থাকে সেগুলো কিনা, সেগুলো আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে বা ইনক্লুড করতে হবে। এরপর আসি অর্জনের ধরন, এটা কিভাবে পেয়েছেন, উত্তরাধিকার সূত্রে বাবা মার কাছ থেকে পেয়েছেন, না কিনলেন, না দান সূত্রে পেলেন, না অন্যান্য। যদি অর্জন করে থাকেন মানে কিনে থাকেন, তাহলে তার মূল্য কত বা স্থিতি কত। যদি অর্থের উৎস প্রযোজ্য ক্ষেত্রে, মানে কিনে থাকলেই গোল্ড যদি কিনে থাকেন তাহলে অর্থের উৎসটা কি, আপনি চাকরিরতভাবে কিনেছেন, বাবা মার কাছ থেকে পেয়েছেন, না শ্বশুর শাশুড়ির কাছ থেকে পেয়েছেন, না কীভাবে পেয়েছেন সেটা বলবেন। এরপরে আসি স্টক, শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটিস একইভাবে অন্তর্ভুক্ত করবেন। সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড, সঞ্চয় স্কিম, যত ধরনের পরিবার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, বাংলাদেশ 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, এগুলো অন্তর্ভুক্ত করবেন। যদি বিমা করা থাকে আপনার ছেলে, মেয়ে, ওয়াইফ যার নামে হোক সেগুলো অন্তর্ভুক্ত করবেন। ধরেন ব্যাংকে টাকা আছে, নগদ, ব্যাংকে গচ্ছিত অথবা কাউকে ঋণ দিয়েছেন, সেটা কার, আপনার না আপনার ওয়াইফের, না আপনার ছেলে বা মেয়ের, সেটা কিভাবে পেয়েছেন এই A to Z উল্লেখ করবেন। এরপরে আসি FDR ডিপি, সেটা কার নামে, আপনার নামে না আপনার ওয়াইফের নামে, কবে কিনেছেন বা কবে করেছেন, এর ডিটেলসগুলোই কিন্তু আপনাকে এখানে বলা রয়েছে, ফিল আপ করতে হবে। এরপর আসি GPF, তার মানে আপনি চাকরিজীবী হন, আপনার GPF বা CPF হতে পারে, এই তথ্য এভাবেই ফিল আপ করবেন। আপনার নামে যদি কোনো মোটরযান থাকে ব্যক্তিগত বা বাণিজ্যিক, সেটা উল্লেখ করবেন। নয়তো হলে ইলেকট্রনিক জিনিসপত্র হতে পারে, আসবাবপত্র, ইলেকট্রনিক আইটেমগুলো হতে পারে, টিভি, ফ্রিজ, এগুলো হতে পারে, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, যেটাই থাকুক না কেন উল্লেখ করবেন। অগ্নেয়াস্ত্র যদি থাকে সেটাও কিভাবে করেছেন, কিনেছেন বা অর্থের উৎস কী, এবং 11তে অন্যান্য। এরপরে আসি গতে হলো আপনার বা আপনার ছেলে মেয়ে বা ওয়াইফের নামে কোনো দায় দেনা আছে কিনা, তাই বলা রয়েছে সরকারি কর্মচারী নিজ ও পরিবারের সদস্যদের নামে সকল দায়ের তথ্য, অর্থাৎ আপনি লোন নিয়েছেন কিনা, তাই বলা হয়েছে যার নামে গৃহীত ঋণ, স্ত্রী, স্বামী, সন্তান যেটার নামে হোক না কেন, আপনি সরকারি কর্মচারী হলে হাউস বিল্ডিং লোন নিতে পারেন। এখন এই লোনটা কার, তার মানে নিজ নামে। এরপর বলছে ঋণ গ্রহীতা ব্যক্তি বা প্রতিষ্ঠান, নিশ্চয়ই কোনো ব্যাংকের কাছ থেকে নিয়েছেন, এটা ব্যাংকের নাম বলে দেবেন, বা কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানি হতে পারে সেখান থেকে নিয়েছেন। ঋণের ধরন, গৃহ নির্মাণের জন্য নিয়েছেন কিনা, কম্পিউটার কেনার জন্য হয়েছিল কিনা, মোটর যানের জন্য বা অন্যান্য, যারা সরকারি ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক, সোনালী জনতা, অগ্রণী, রূপালী এরকম
জব করেন, তো তাদের জন্য গৃহ নির্মাণ ঋণ রয়েছে, কম্পিউটার ঋণ রয়েছে, মোটর বাইক ঋণ রয়েছে, অন্যান্য ঋণ রয়েছে। ঋণ গ্রহণের তারিখ, কবে ঋণ গ্রহণ করেছেন, ঋণের পরিমাণ কত, অপরিশোধিত ঋণের পরিমাণ কত, মানে দায় স্থিতি কত, এরপরে মন্তব্য। আচ্ছা, এরপরে বলেছে সম্পদ বিবরণী পূরণ এর নির্দেশাবলী। সম্পদ বিবরণী ফর্ম হাতে বা কম্পিউটার কম্পোজ করে পূরণ করা যাবে। ফর্মে প্রদত্ত স্থান সংকুলন না হলে আপনি ফর্মের কাঠামো ঠিক রেখে প্রয়োজনীয় সংখ্যক পৃষ্ঠা সংশোধন করা যাবে। আচ্ছা, যৌথ মালিকানায় অর্জিত সম্পদ ও দায়ের ক্ষেত্রে অংশ মোতাবেক প্রাপ্য সম্পদের পরিমাণ ও মূল্য উল্লেখ করতে হবে। সরকারি কর্মচারীর বা সন্তানাদি সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল না হলে তাদের সম্পদ এই বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে না। অর্থাৎ আপনার যদি সন্তান থাকে কিন্তু আপনার সন্তান আপনার উপরে নির্ভরশীল না, সে বিয়ে করেছে বা সে উপার্জন করে বা মূল কথা হলো আপনার উপর নির্ভরশীল না, তাহলে তার তথ্য এখানে অন্তর্ভুক্ত করতে হবে না। এই হলো মোটামুটি সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব। এখন অনেকে প্রশ্ন করছেন যে আমরা তো আয়কর রিটার্ন জমা দিই, তাহলে আয়কর রিটার্নে যে সম্পদের বর্ণনাগুলো দিয়ে থাকি, তাহলে এই সম্পদ এবং এই সম্পদ কি একই হবে? অবশ্যই। মনে রাখবেন, আপনার আয়কর রিটার্ন যে IT 10B অর্থাৎ পরিসম্পদ ও দায়ের বিবরণী, ওখানে যে সম্পদ আছে ঠিক একই রকম হতে হবে। এমন না যে আপনি ওইখানে দেখিয়েছেন 2 কোটি টাকার সম্পদ, এখানে দেখলেন 5 কোটি, অথবা ওখানে 5 কোটি এখানে 2 কোটি, এরকম মিসম্যাচ করা যাবে না। কোনো ধরনের তথ্যের ভুল তথ্য প্রদর্শন করা যাবে না। অর্থাৎ আপনার আয়কর রিটার্নে যা থাকবে সম্পদ এখানেও তাই হতে হবে, হুবহু সেম। যা যা আছে সম্পদের মূল্য কিভাবে কিনেছেন তার A to Z ব্রেকডাউন কিন্তু আপনাকে দিতে হবে, কোনো ধরনের মিসম্যাচ করা যাবে না। অনেকে এই ধরনের কোশ্চেন করেছিলেন যে আমরা কিভাবে পূরণ করব। তবে এর আগে বলা ছিল যে সম্পদ ও দায়ের বিবরণী দাখিল করার ক্ষেত্রে IT 10B দিয়ে দিলে হয়ে যেত। যেহেতু সরকার এবার নির্ধারিত ফর্ম নির্ধারণ করে দিছে যে সরকারি চাকরিজীবীদের এই ফর্মটা পূরণ করে দিতে হবে, সেহেতু আপনি IT 10B অর্থাৎ রিটার্নের সম্পদ ও দায়ের বিবরণী এর সাথে অ্যাটাচমেন্ট দিলেও আপনাকে এই তথ্যটা ফিল আপ করে দিতে হবে। যাই হোক সম্মানিত সুধী, আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন, কারণ নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান এবং আপডেটেড তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং বেল আইকনটা অন করে রাখুন। তবে পাশাপাশি ফেসবুকে জয়েন করতে পারবেন স্কুল অফ নলেজ, এবং লিঙ্কডইনও জয়েন করতে পারবেন ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল। সেখানে MCQ থেকে শুরু করে সকল ধরনের কোশ্চেন শেয়ার করা হয়, এবং সাম্প্রতিক সময়ে ITP ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনারের একটা সার্কুলার দেওয়া হয়েছে, যেখানে কে বা কারা আবেদন করবে এই ধরনের ভিডিও আমরা শেয়ার করেছি। এবং যারা প্রিপারেশন নিতে চাচ্ছেন ভ্যাট কনসালটেন্ট বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, তারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমরা প্রতিনিয়ত শর্ট ভিডিও, ব্রড ভিডিও, কমেন্ট, স্ট্যাটাস, কোশ্চেন, সাজেশন সবই শেয়ার করার চেষ্টা করছি। যাই হোক সম্মানিত সুধী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।